ডেলিশিয়া হত্যা। হত্যা শব্দ শুনিয়া পাঠিকা ভগিনী ভয় পাইবে না যে ইহা সত্যই ছোড়া তরবারি বা বন্দুক পিস্তল দ্বারা রক্তারক্তি বিশিষ্ট হত্যাকাণ্ড। প্রসিদ্ধা গ্রন্থকর্ত্রী মিস ম্যারি কলেরি ডেলিশিয়া হত্যা নামক এই উপন্যাসখানি লিখিয়াছেন। ডেলিশিয়া কাহিনীর সহিত আমাদের নারী সমাজের এমন চমৎকার সাদৃশ্য আছে যে গ্রন্থখানি পাঠকালে অবাক হইয়া বলতে ইচ্ছে করে, এ পোড়া ভারত অন্তপুরের কথা জানিল কি ছলে মেরি কলেরি। অদ্য আমরা ইংল্যান্ডের সামাজিক অবস্থার সহিত আমাদের সমাজের দুরবস্থার তুলনা করিয়া দেখিব। অবলা পীড়নে কোন সমাজের কিরূপ সিদ্ধ হস্ত, ইংরেজ রমণীর জীবন কিরূপ। আমরা মনে করি তাহারা স্বাধীন, বিদুষী, পুরুষের সমকক্ষ, সমাজে আদৃতা। তাহাদের আরো কত কি সুখ সৌভাগ্যের চাকচিক্যময় মূর্তি মানস নয়নে দেখি, কিন্তু তাহাদের গৃহাভ্যন্তরে উকি মারিয়া দেখিতে পাইলে বুঝি সব ফাঁকা। দূরে ঢোল শুনতে শ্রুতিমধুর। সভ্যতা ও স্বাধীনতার লীলাভূমি লন্ডন নগরীতে শত শত ডেলিশিয়া বধ কাব্য নিত্য অভিনীত হয়। হায়, রমণী পৃথিবীর সর্বত্রই অবলা। সংবাদপত্র সমূহের কোনো বিখ্যাত ইংরেজ দম্পতির প্রতিকৃতি দেখিলে আমাদের মনে হয় লর্ড অমুক তো বেশ প্রতিপত্তিশালী, জগতের চক্ষে ধা লাগান, কিন্তু লেডি অমুকের বুকখানি চিরিয়া দেখিলে জানিতে পারিতাম তাহাতে সুখ কতখানি। গ্রন্থকর্ত্রী মেরি কলেরি স্বয়ং অবলা, তাই ডেলিশিয়ার মর্মবেদনা অতি নিপুণতার সহিত অঙ্কিত করিতে পারিয়াছেন এবং অবলা পাঠিকারাই সম্যক রূপে ডেলিশিয়া বধের মর্ম গ্রহণ করিতে পারেন। এই চমৎকার উপন্যাসের অবিকল অনুবাদ করা সহজ ব্যাপার নহে, তবু ইহার গল্পাংশের অনুবাদ পাঠিকা ভগিনীদিগকে উপহার দিবার লোভ সম্বরণ করিতে পারিতেছি না। গ্রন্থকর্ত্রী উপক্রমণিকায় বলিয়াছেন, সামাজিক সত্য ঘটনা অবলম্বনে তিনি ডেলিশিয়া চরিত্র অঙ্কিত করিয়াছেন। অনেক সত্য ঘটনা আমাদেরও জানা আছে। আমরা ভারতের সেই প্রপীড়িতা অবলাদের একটি নমুনা চরিত্রের নাম রাখিলাম মজলুমা। ডেলিশিয়ার প্রতিচ্ছত্রে প্রতি বর্ণে যেন মজলুমারই চিত্র ফুটিয়া উঠিয়াছে। মজলুমা চিত্রটি ডেলিশিয়া চিত্রের পাশাপাশি অঙ্কিত করিয়া দেখাইব। ইংল্যান্ডের নারী সমাজের সহিত ভারত লালনা সমাজের কি চমৎকার সাদৃশ্য, আর কোথায় কি প্রকার পার্থক্য আছে তাহাও দেখা যাইবে। ডেলিশিয়া স্বাধীনা, রাজার জাতি এবং অন্তঃপুর বন্দিনী নহেন, আর মজলুমা পরাধীনা, প্রজার জাতি এবং কঠোর অপরাধে বন্দিনী। কিন্তু উভয়ের অবস্থাগত পার্থক্য কতটুকু? অধিক নয়। উভয়েই অবলা, উভয়ই সমাজের অত্যাচারে মর্মপীড়িত, কিন্তু ডেলিশিয়া বিদুষী এবং মজলুমা নিরক্ষর। এই একটা ভারী পার্থক্য আছে। সুশিক্ষিতা ডেলিশিয়া জীবন সমর প্রাঙ্গণে অমিত তেজা বীরার ন্যায় গুপ্তঘাতকের শরাঘাতে নিহতা হয়, যৎকালে অশিক্ষিতা মজলুমা নিতান্ত নিঃসহায় অবস্থায় অত্যাচারী স্বামীর পদতলে মর্দিতা হইয়া প্রাণত্যাগ করে। তেজস্বিনী ডেলিশিয়া পিস্তল হস্তে স্বামীকে স্পষ্ট বলিলেন, তুমি আমার নিকট আর এক পদ অগ্রসর হইলে আমি তোমাকে গুলি করিব। অভাগিনী মজলুমা সেরূপ কথা বলিবেন দূরে থাকুক, তিনি বরং অত্যাচারীর পদপ্রান্তে লুটাইয়া নাকি কান্না ধরিবেন, বলিবেন, প্রভু, দাসীর কি অপরাধ হইয়াছে, অথবা দাসীর প্রতি সদয় হও। শেষে অশ্রুধারায় শ্রীচরণ যুগল ধুইতে বসিয়া পুনঃ পুনঃ পদাঘাত লাভ করিবেন। ডেলিশিয়া ও মজলুমায় এই প্রভেদ। ডেলিশিয়ার আত্মমর্যাদা জ্ঞান আছে, মজলুমার তাহা নাই। নির্যাতিত প্রপীড়িত হইলেও ডেলিশিয়ার কেমন এক প্রকার মহিয়ান গরিয়ান ভাব আছে। অত্যাচারী কর্তৃক তাহার মস্তক চূর্ণ হইতেছে, কিন্তু অবনত হইতেছে না। তিনি গর্বোন্নত মস্তকে দাঁড়াইয়া মরিবেন, কিন্তু নত শিরে যুক্ত করে প্রাণ ভিক্ষা চাহিবেন না। এই মহান ভাবটা যেন মজলুমার নাই। ইহার কারণ এদেশের স্ত্রী শিক্ষার অভাব। মজলুমা ভূমিষ্ঠ হইয়াই শুনিতে পায়,
তুই জন্মেছিস গোলাম, চিরকাল থাকবি গোলাম। সুতরাং তাহার আত্মা পর্যন্ত গোলাম হইয়া গিয়াছে। সে আর নিজের মূল্য জানে না। পুরুষ আত্মীয়দের কর্তৃক বারংবার পদদলিত হইলেও সে তাহাদের পদলেহনে বিরত হয় না। স্বাধীনা ডেলিশিয়ার ও পরাধীনা মজলুমার এই প্রভেদ। এদেশের গ্রন্থকারেরা নারী চরিত্রকে নানা গুণ ভূষায় সজ্জিত করেন বটে। বেশিরভাগ অবলা হৃদয়ে সহিঞ্চুতার বর্ণনা করা হয়, কারণ রমণী পাষাণ প্রায় সহিঞ্চু না হইলে তাহার প্রতি অত্যাচারের সুবিধা হইত না যে। কিন্তু এসব পুস্তকে নায়িকার আত্মগরিমার অস্তিত্ব দেখা যায় না। এখন ডেলিশিয়া কাহিনীর গল্পাংশ অনুবাদ করা যাক। ডেলিশিয়া বাল্যকাল হইতে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। যখন তাহার প্রথম পুস্তক প্রকাশিত হয় তখন তাহার বয়স মাত্র 17 বৎসর ছিল। তাহার উৎকৃষ্ট রচনাবলী পাঠক সমাজে যথেষ্ট আদৃত হইত। এইরূপে প্রতিভাশালিনী ডেলিশিয়া বেশ সুখ্যাতি লাভ করিলেন এবং পুস্তক বিক্রয়ের ফলে যথেষ্ট অর্থ লাভও করিতে লাগিলেন। কিন্তু এই সঙ্গে তাহার অনেক শত্রুরও সৃষ্টি হইল। দেশের অপর লেখকবৃন্দ হিংসায় দগ্ধ হইতে লাগিলেন। তাহাদের মতে পুস্তক রচনা কেবল পুরুষের কার্য। রমণীগণ কেবল নানা প্রকার বেশভূষায় সজ্জিত হইয়া বিলাস পঙ্কে নিমজ্জিতা থাকিবে। আর যদি একান্ত প্রয়োজন হয় তবে যে নারীর বয়স নাই, রূপ নাই, সে অতি বিশ্রী কদাকার কুৎসিত, সেই লেখনী ধারণ করুক। ডেলিশিয়ার ন্যায় নিরুপমা রূপসী কিশোরী তাহাদের যশপ্রভা ম্লান করিবে, ইহা যে একেবারে অসহ্য। 27 বৎসর বয়ক্রমে ডেলিশিয়ার বিবাহ হয়। এই দীর্ঘ 10 বৎসর পর্যন্ত প্রতিভাশালিনী, অর্থশালিনী, সৌন্দর্যের রানী ডেলিশিয়া যে অবিবাহিতা ছিলেন তাহার কারণ প্রধানত এই যে সাধারণ পুরুষ সমাজ তাহাকে কেমন এক প্রকার ভয়, ভক্তি এবং স্থল বিশেষে ঘৃণার চোখে দেখিতেন। নিজের বেশভূষার প্রতি সম্পূর্ণ উদাসীন, সতত পুস্তক রচনায় নিযুক্তা রমণীকে বিবাহ করিয়া দাম্পত্য জীবনে সুখী হতেই পারিবেন, এরূপ ভরসা হয়তো কেহ করিতে পারেন নাই। আমাদের দেশে তো পুস্তক লেখিকা নাই বলিলেই হয়। তবু পুস্তক পাঠিকাকে ও নোভেল পানি জ্ঞানে অনেকে বিবাহ করিতে সংকুচিত হন। মিস্টার উইলফ্রেড কার্লিয়ন উচ্চ বংশজাত সুপুরুষ ছিলেন। তিনি পিতার ইচ্ছায় সৈনিক বিভাগে কর্মরত করেন। ছিল বলিতে মিস্টার কার্লিয়নের ছিল 6 ফিট দীর্ঘাকার সৌম্য মূর্তি আর বনিয়াদি বংশমর্যাদা, আর এত অল্প যে তাহা ধাতব্য নহে। মিস্টার কার্লিয়ন দেখিলেন ডেলিশিয়া শিকার মন্দ নহে। একে তো তিনি অভারণহীনা গোলাপ মুকুল, দ্বিতীয়ত বিপুল অর্থশালিনী। অবশেষে একদিন ডেলিশিয়ার জন্য সেই শুভ মুহূর্ত আসিল, যে মুহূর্ত মানব জীবনে মাত্র একবারই আসে, যাহা ভগ্ন তরঙ্গের বাষ্পকণার ন্যায় ক্ষণস্থায়ী, যাহা আকাশে উল্কার ন্যায় প্রতিভাত হয়, চাহিয়া দেখিতে না দেখিতে চির অন্তর্হিত হয়। ডেলিশিয়ার জীবনে সেই স্মরণীয় মুহূর্ত আসিল। সেদিন ডেলিশিয়া কোনো বড় লোকের গৃহে নৈশভোজে অতিথি ছিলেন। মিস্টার কর্লিয়নও তথায় নিমন্ত্রিত হইয়াছিলেন। ডেলিশিয়া। মিস্টার কর্লিয়ন ডেলিশিয়ার হস্ত ধারণ করিয়া মৃদুসুরে বলিলেন, ডেলিশিয়া, আমি তোমায় ভালোবাসি। ডেলিশিয়ার বিবাহের দিন গির্জার বাহিরে অনেক লোক সমবেত হইয়াছিল। এক পক্ষে যুদ্ধ বেদতা, অপর পক্ষে সাহিত্যের দেবী। এই বিবাহকে কার্তিক আর সরস্বতীর মিলন বলা যাইতে পারে। এই নব দম্পতিকে দেখাই চাই। জনতার অনেকে যে পুষ্প বর্ষণ করিয়াছিল তাহার অধিকাংশ ডেলিশিয়া প্রাপ্ত হইলেন। সচরাচর বলা হয় বর কন্যাকে বিবাহ করিল, কিন্তু এক্ষেত্রে বলিতে হইবে কন্যা বরকে বিবাহ করিলেন, কারণ ডেলিশিয়াই মিস্টার কার্লিয়নের অন্ন, বস্ত্র ইত্যাদি যোগাইবার ভার লইলেন। মজলুমার বেলায় আবার এরূপ বলা খাটে না। সেই স্থলে বলিতে হইবে জমিদারি ধন দৌলত সহ দাসী স্বামীর চরণে আত্মসমর্পণ করিলেন। ফলকথা ডেলিশিয়া মধু মুক্ষিকার ন্যায় মধু আহরণ করিয়া মধুচক্র নির্মাণ করিতে লাগিলেন, আর তাহার স্বামী নিষ্কর্মা মক্ষীর ন্যায় মধু ভোগ করিতে লাগিলেন।
বিবাহের দিন অলঙ্কার বলিতে ডেলিশিয়া একগুচ্ছ সদ্য প্রস্ফুটিত পুষ্পমাত্র পরিয়াছিলেন। ইহাতে রমণীমণ্ডলী বিস্মিত হইলেন। নবপরিণীতা ডেলিশিয়ার গায়ে গহনা নাই। কি আশ্চর্য! ঠিক যেন আমাদেরই নারী সমাজ। 5 অথবা 7 জন প্রবীণা নবীনা একত্র হইলে তাহারা কেবল অলঙ্কার শাস্ত্রের বিচার করেন। যেই কোনো নববধূ আসে, উপস্থিত রমণীবৃন্দ অমনি তাহার নাক, কান ও গলদেশের খানা তল্লাশি আরম্ভ করে, কোথায় কি গহনা আছে। কর্ণাভরণ দেখিবার জন্য বেচারির কান লইয়া যত টানাটানি হয় তাহা বর্ণনাতীত। ভারত বধূর ন্যায় ডেলিশিয়ার কান ধরিয়া টানাটানি হয় নাই সত্য, কিন্তু তাহার কর্ণকুহর লইয়া মুখরাগণ যথেষ্ট টানাটানির প্রয়াস পইরাছিলেন। প্রৌঢ়া মহিলা সমাজ আন্দোলনে আলোচনা করিতে লাগিলেন যে বেচারা কার্লিয়ন এমন সুশ্রী সুপুরুষ, তিনি বিবাহ করিলেন একটা স্ত্রী গৃহকর্ত্রীকে। পক্ষান্তরে মিস্টার কার্লিয়ন বন্ধু মহলে ডেলিশিয়া সম্বন্ধে বলিতেন, তিনি স্বাভাবিক গোলাপ ফুল, কৃত্রিম রং, কলপ, পরচুলা, এসেন্স, পাউডার এ সকল কিছুরই ধার ধারেন না। তস্ত্রবনে জৈনিক বন্ধু বলিতেন, ভাগ্যবান কুকুর, তুমি এমন পুরস্কারের যোগ্য নহে। সম্ভবত নহি, কিন্তু বলিল মিস্টার কার্লিয়ন, বন্ধুর দিকে মধুর দৃষ্টিপাত করিলেন। সেই চাহনিতেই তাহার কথার বাকি অংশ সমাপ্ত হইল। তিনি তাহার ওই সুন্দর কটাক্ষ বাণেই তো ডেলিশিয়াকে বিদ্ধ করিয়াছেন। বন্ধুগণ আমোদ করিয়া তাহাকে বিউটি কার্লিয়ন বলিয়া ডাকিতেন। ডেলিশিয়ার বিবাহ জীবনের প্রায় 3 বৎসর একরূপ নির্বিঘ্নে কাটিয়া গেল। তিনি সামাজিক আমোদ উৎসবে বড় একটা যোগদান করিতেন না। অধিকাংশ সময় সাহিত্য সেবায় যাপন করিতেন। লেখকেরা নির্জনতাই ভালোবাসে। যে আধ্যাত্মিক ভাবের আস্বাদ পাইয়াছে, সে বহির্জগতের অন্তঃসারহীন আমোদ আহ্লাদে বৃথা সময় নষ্ট করিতে চাহে না। উইলফ্রেড কার্লিয়ন কিন্তু বল, নৃত্য প্রভৃতি যাবতীয় অসার আমোদ বড় ভালোবাসিতেন। তিনি প্রায় প্রতিদিনই 2-3টা নিমন্ত্রণ গ্রহণ করিতেন। এই সময় ডেলিশিয়ার সুখের বাসায় এক স্ফুলিঙ্গ অগ্নি আসিয়া পড়িল। তিনি তাহা দেখিতে পাইলেন না। অগ্নিকণা তাহার অজ্ঞাত সারে ধীরে ধীরে দাহ ক্রিয়া আরম্ভ করিল। 2-1 পরিচিত লোক তাহাকে ওই অগ্নির বিষয় জানাইতে চেষ্টা করিলেন। ডেলিশিয়া তাহা শুনিলেন না। তিনি ভাবিলেন, লোকগুলো অনর্থক আমাদের দাম্পত্য জীবনে অশান্তি আনিতে চায়। পরনিন্দা করিয়া উহারা কি সুখ পায়। তিনি সময়ে সাবধান হইলে হয়তো অভিনয় এতদূর গড়াইত না। স্বামীকে সংশোধন করিয়া লইতে পারিতেন, কিন্তু স্বামীর প্রতি অন্ধ অনুরাগ বশত তিনি তাহাকে সন্দেহ করিতে পারিলেন না। মিস্টার কার্লিয়ন একদিন বলিলেন, সাহিত্য সেবিকা মহিলারা কোনরূপ উপাধি প্রাপ্ত হয় না। ইহা বড় অন্যায় এবং দুঃখের বিষয়। যাহা হোক ডেলিশিয়া, আমি তোমাকে একটি উপাধি দিচ্ছি। আমার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু হওয়ায় আমি এখন পৈতৃক লর্ড উপাধির উত্তরাধিকারী হইয়াছি। ডেলিশিয়া ফাঁকা উপাধি প্রাপ্তিতে হাসিয়া ফেলিলেন। বিদ্রূপের স্বরে বলিলেন, প্রভো, আমি আপনার দিনতমা সেবিকা। লেডি শব্দ কি ডেলিশিয়ার সম্মান বৃদ্ধি করিবে? তিনি লেখিকা রূপে যে যশলাভ করিয়াছেন, তাহার তুলনায় এই লেডি পদবী কি? অমন কত লেডি জগতে অপরিচিত অবস্থায় মরে বাঁচে, তাহার ইয়ত্তা নাই। কিন্তু গ্রন্থকর্ত্রী ডেলিশিয়া নামটি অমর থাকিবে। আর একদিন লর্ড কার্লিয়ন বলিলেন, আমি মনে করি সেই প্রাচীনকাল ভালো ছিল। বটে, যখন পুরুষেরা স্ত্রীলোক দিগকে চতুষ্প্রাচীরের অভ্যন্তরে আবদ্ধ রাখিত, যেমন গবাদি পশুকে খোয়ারে রাখা হয়, এবং তাহাদের বিবেচনায় যতটুকু খাদ্য রমণীদের পাওয়া উচিত মনে করিত, তাহাই তাহাদের দিত, আর নারীগণ অবাধ্য হইলে তাহাদের প্রহার করিত। হইতে পারে সেকাল সুখের ছিল, কিন্তু আমি তাহার পক্ষপাতী নহি। আমি জগতের ক্রমোন্নতি দেখিতে চাই। আমি চাই সভ্যতা যাহাতে নারী ও পুরুষ সুশিক্ষা লাভ করে। কার্লিয়ন বলিলেন, আমার মতে উন্নতি অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হইতেছে।
আমি ইহার গতি মন্দ হওয়ার পক্ষে ভোট দিতে চাই। পরশ্রীকাতর লোকেরা কাহারও সুখ সুখ্যাতি সহ্য করিতে পারে না। ডেলিশিয়ার দাম্পত্য জীবন মোটের উপর অত্যন্ত সুখের ছিল। তিনি কেবল একবার এই শিশুর মৃত্যু সুখ পাইয়াছিলেন। এই শোক তো পাবক, ইহাতে হৃদয় পবিত্র হয়। জননী হৃদয়ে ওই জ্বালাটুকু ব্যতীত তাহার জীবনে আর কোনো অশান্তি বা দুঃখ ছিল না। সাহিত্য জগতেও তিনি বেশ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। তাহার এতখানি সুখ হিংসুকের সহ্য হইবে কেন? তাহার ছিদ্রান্বেষের চেষ্টায় ছিল। ডেলিশিয়া সংসার চিনিতেন, তাই সতর্কতা বশত লোকনিন্দায় কর্ণপাত করিতেন না। তিনি নিন্দুকের মিথ্যা নিন্দা এড়াইতে গিয়া বন্ধুর কথায়ও কর্ণপাত করিলেন না। তাহার ন্যায় সতীলক্ষ্মীর স্বামী পথভ্রষ্ট হইতে পারে, তাহার ধারণার অতীত ছিল। আহা, তাহার কি সরল বিশ্বাস! তাহার জৈনিক বন্ধু মিস্টার পল ভালডিস নানা ইঙ্গিতে ডেলিশিয়াকে সতর্ক করিতে চাহিলেন। তাহাতে ডেলিশিয়া চটিলেন। মিস্টার ভালডিস ডেলিশিয়ার প্রিয় কুকুর স্পার্টানের গায়ে সাদরে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, লেডি কার্লিয়ন, আপনার বিশ্বস্ত বন্ধু বলিতে এখন কেবল একজন আছে। ডেলিশিয়া উত্তর করিলেন, আপনার স্পার্টানের কথা বলেন, না আপনার নিজের? ভালডিস বলিলেন, স্পার্টানের কথা বলি। ক্রমে কথা প্রসঙ্গে মিস্টার ভালডিস বলিলেন, লর্ড কার্লিয়ন নগণ্য, কিছুই নহেন। তখন ডেলিশিয়া বিরক্ত হইয়া তৎক্ষণাৎ মিস্টার ভালডিসকে বিদায় দিলেন। তাই তো প্রতিপ্রণা সতী কি প্রতিনিন্দা সহিতে পারেন? ডেলিশিয়ার ব্যবহারটা যেন স্পার্টানের পছন্দ হইল না। সে তাহার মুখ দেখিতে লাগিল। সেই চাহনির অর্থ এই, তুমি মিস্টার ভালডিসকে তাড়াইয়া দিলে কেন? তিনি আমার পরম বন্ধু। ডেলিশিয়া কুকুরের মনোভাব বুঝতে পারিয়া বলিলেন, স্পার্টান, তিনি আমাদের প্রভুর নিন্দা করিতেছিলেন যে তাহাকে আমার নিকটে আসিতে দিবে না। স্পার্টান কিন্তু কর্ত্রীর এই কৈফিয়তে সন্তুষ্ট হইল না। মিস করিডি সম্ভবত কখনো ভারতবর্ষে আগমন করেন নাই, তাই তিনি চতুষ্প্রাচীরের অভ্যন্তরে আবদ্ধা রমণীদের অবস্থাকে অতীতকালের বলিয়া বর্ণনা করিয়াছেন। অবশ্য আমরা অন্তঃপুরকে খোয়ার বলিয়া স্বীকার করি না, কিন্তু তাহাতে কি আসে যায়? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যাহাদের কবিতা রচনা প্রভৃতি ডেলিশিয়ার গ্রন্থের ন্যায় আদৃত হইত না, তাহারা হিংসায় দগ্ধ হইতে লাগিল। হোমেমিয়ান ক্লাবে ৮-১০ জন ভদ্রলোক একত্র হইলে তাহাদের অধিকাংশ লোক ডেলিশিয়া নিন্দা করিয়া হৃদয়ের জ্বালা নিবারণ করিতেন। একজন কবি বলিলেন, স্ত্রীলোকে এমন লিখিতে পারিবে কেন? অধিকাংশ পুস্তক তাহার স্বামী লিখিয়া দেয়। মিস্টার ভালডিস বলিলেন, মিথ্যে কথা, তাহার স্বামী আপনারই মতো মস্ত গাধা। আপনি আমাকে মিথ্যাবাদী বলিলেন মিস্টার ভালডিস, আর আমাকে গাধা বলিতেও ছাড়েন নাই। ভালডিস বলিলেন, হ্যাঁ, আমি লর্ড কার্লিয়নের স্বহস্ত লিখিত পত্র দেখিয়াছি। তিনি প্রতি শব্দে বানান ভুল করেন। তিনি ছত্রে ব্যাকরণের মুণ্ডুপাত করেন। আপনি যদি মনে করেন যে এই বিদ্যা লইয়া তিনি তাহার স্ত্রী পুস্তক লেখেন, তবে আপনি অবশ্যই গাধা। কিন্তু আপনি বাস্তবিক তাহা মনে করেন না। কেবল একজন মহিলার যশোপ্রভা দর্শনে হিংসাদগ্ধ হইয়া এমন কথা বলেন। কতক্ষণ বাকবিতণ্ডার পর কবি বলিলেন, জানেন মিস্টার ভালডিস, লেখনীর ধার অসির অপেক্ষা তীক্ষ্ণ। ভালডিস তুচ্ছভাবে হাসিয়া বলিলেন, ওহো, বুঝিলাম, আপনি অর্ধপেনি মূল্যের সংবাদপত্রে আমাকে গালি দিবেন। একদা ডেলিশিয়া তাহার প্রভুর জন্য অনেকগুলি জিনিস ক্রয় করিতে দোকানে গিয়াছেন। লর্ডের ফরমাইশ ছাড়া আরো বিশেষ কোনো বস্তু ক্রয় করিবারও ইচ্ছে ছিল। তাহাদের বিবাহ বার্ষিকী উৎসব হইবে। সেই শুভ দিনে তিনি লর্ড কার্লিয়নকে কিছু উপহার দিবেন। প্রেম তো অশরীরী, তাহা ব্যক্ত করিবার জন্য জড়বস্তুর অবলম্বনই চাই। পতিব্রতা সতী তাহার অকৃত্রিম প্রতিভক্তি একটি অঙ্গুরীয় বা এক সেট বোতামের আকারে স্বামীকে উপহার দিবেন। এই দোকান সে দোকান ঘুরিয়া এক স্থানে জানালার বাহির হইতে একজোড়া বোতাম দেখিয়া ডেলিশিয়া সন্তুষ্ট হইলেন। বোতাম ক্রয়ের নিমিত্ত ডেলিশিয়া সেই দোকানে প্রবেশ করিলেন।
মণিকার তাহাকে ধনবতী ভাবিয়া সযত্নে অনেক মণিমুক্তার অলঙ্কার দেখাইতে আরম্ভ করিল। ডেলিশিয়া মাত্র সেই বোতাম পছন্দ করিলেন, আর কিছু ক্রয় করিলেন না। এত অল্প বিক্রয়ের পর জহুরী ক্রেতাকে সহজে নিষ্কৃতি দিবে কেন? সে বহুমূল্য রত্নভাণ্ডার খুলিয়া তাহাকে দেখাইতে লাগিল। তন্মধ্যে হীরাখচিত একটি কপোতাকৃতির যুগন বড় সুন্দর ছিল। কপোতের চঞ্চুপুটে একটি স্বর্ণলিপি এবং সেই স্বর্ণপত্রে একটি শ্লোক পদ্মরাগে খচিত ছিল। ডেলিশিয়া সেইটি হাতে লইয়া বলিলেন, এই যুগ্নিটি তো বড় চমৎকার। ইহাতে কবিত্ব ও শিল্প নৈপুণ্য দুই আছে। হ্যাঁ, কিন্তু এটা বিক্রয় করা হইবে না। ইহা লর্ড কার্লিয়নের বিশেষ ফরমাইশ অনুসারে নির্মিত হইয়াছে। ডেলিশিয়া ইহা শুনিয়া বিস্মিত হইলেন। এবার হয়তো বিবাহের বার্ষিক উৎসবের দিন লর্ড কার্লিয়ন ডেলিশিয়াকে এই যুগ্ন উপহার দিবেন। তিনি কিছু বলিবার পূর্বেই মণিকার যুগ্নটি ডিবে হইবে বাহির করিয়া সূর্যকিরণে ধরিল, যাহাতে মণিগুলি বেশ ঝলমল করে। সে ডেলিশিয়াকে চিনিত না, বেশ মুক্তকণ্ঠে বলিয়া যাইতে লাগিল, এই কপোতের জন্য লর্ড কার্লিয়নকে 500 পাউন্ডের কিছু বেশি, প্রায় 8,000 টাকা দিতে হইবে। তা ভদ্রলোক যখন কোনো মহিলাকে বিশেষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করেন, তখন এরূপ ব্যয়বাহুল্যে কুণ্ঠিত হন না। এক্ষেত্রে সে মহিলাটি যে কার্লিয়নের পত্নী নহেন, তাহা অবশ্যই আপনি বুঝিতে পারেন। ডেলিশিয়া বলিলেন, আমি সেরূপ কিছু মনে করিব কেন? আমি তো বুঝি ইহাই স্বাভাবিক যে কোনো ভদ্রলোক তাহার সহধর্মিণীকে উপহার দিবার জন্য এরূপ যুগ্ন নির্মাণ করাইবেন। জহুরী বিজ্ঞভাবে মাথা নাড়িয়া বলিল, বটে, কিন্তু ফলত আমরা ইহাই দেখিতে পাই যে যখনই কোনো ভদ্রলোক কোনো বিশেষ ফরমাইশ দেন, সে বস্তু কখনোই তাহার ধর্মপত্নীর হাতে পড়ে না। আমরা সর্বদাই ইহাতে দুঃখিত হই যে আমাদের অতি যত্নে প্রস্তুত অলঙ্কারসমূহ মহিলারা প্রাপ্ত হন না, নচেৎ এই বহুমূল্য হীরক কপোতটি কেন লেডি কার্লিয়নের নিকট না যাইয়া নর্তকী লা মেরিনার নিকট যাইতেছে? হ্যাঁ, মণিকার একই বলিল। ডেলিশিয়ার মাথা ঘুরিয়া গেল। শেষে জহুরী তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি লেডি কার্লিয়নের গ্রন্থাবলী পাঠ করিয়াছেন কি? তিনি সাহিত্য জগতে ডেলিশিয়া ভাগন নামে পরিচিতা। ডেলিশিয়া বলিলেন, হ্যাঁ, মনে হয় পড়িয়াছি। জহুরী, তা বেশ, আপনি বাস্তবিক অতি যশস্বিনী রমণী, কিন্তু দুঃখের বিষয় তাহার স্বামী তাহার বিষয় একটুও ভাবে না। শুনিতে পাই লর্ড কার্লিয়ন যে টাকার এমন অপব্যয় করেন, তাহা তাহার পত্নীর, তাহার নিজের 1 পয়সাও নাই। যদি একথা সত্য হয় তবে কি লজ্জার বিষয়। অবশ্য লেডি কার্লিয়ন না জানিয়াই মেরিনার অলঙ্কারের মূল্য দিয়া থাকেন। তবে আপনি এই বোতাম জোড়া লইবেন তো? ডেলিশিয়া, হ্যাঁ, ধন্যবাদ, এগুলো ভদ্রলোককে উপহার দিবার উপযুক্ত। জহুরী, ঠিক, ইহার কারুকার্যে প্রগলভতা মোটেই নাই, অথচ সৌন্দর্য আছে। ইহা ভদ্রলোকের উপযুক্ত, সন্দেহ নাই, কিন্তু ভদ্রলোক ক্রমেই বিরল হইতেছেন। ডেলিশিয়া স্বীয় ইচ্ছার বিরুদ্ধে মণিকারের সম্মুখাৎ অনেক কথাই শুনিলেন, যে কথা তিনি বন্ধু বান্ধবকে বলিতে দিতেন না। মণিকার সেই কথা অতি নিষ্ঠুরভাবে শুনাইয়া তাহাকে ক্ষত বিক্ষত করিল। এই চিত্র বঙ্গলালনার কেমন বোধ হয়? ইহা কি দর্পণের ন্যায় মজলুমার মূর্তি প্রতিবিম্বিত করে না? মজলুমার কণ্ঠ হইতে কণ্ঠহার মোচন করিয়া কোন বিলাসিনীকে না পড়াইলে আর পুরুষপ্রবরের বাহাদুরি কি? বাড়ি ফিরিয়া ডেলিশিয়া তাহার স্বামীর টেলিগ্রাম পাইলেন, ডিনারের সময় ফিরিব না, আমার জন্য অপেক্ষা করিও না। ক্রোধে ক্ষোভে জর্জরিত ডেলিশিয়া স্বীয় পাঠাগারের দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। সঙ্গে কেবল স্পার্টান ছিল। তাহাকে সম্বোধন করিয়া তিনি বলিলেন, স্পার্টান, মনে হয় আমি যেন বিষ খাইয়াছি। স্পার্টান সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিল। তাহার সেই নির্বাক দৃষ্টি যেন বলিতেছিল, তুমি মানুষকে বিশ্বাস করো কেন? কুকুর জাতি পুরুষ অপেক্ষা অধিক বিশ্বাসযোগ্য।
স্পার্টান ডেলিশিয়ার ভালোবাসায় যতখানি প্রতিদান দিতেছিল, লর্ড কার্লিয়ন ততটুকুও দিতে পারিলেন না। ডেলিশিয়া নানা চিন্তা করিলেন। তাহার কঠোর শ্রমার্জিত টাকাগুলি লা মেরিনাকে অলঙ্কার পরাইতে ব্যয়িত হইবে, ইহা কি ন্যায়সঙ্গত? ডেলিশিয়ার টাকায় ও মজলুমার টাকায় প্রভেদ আছে। মজলুমার যে টাকা অত্যাচারী কর্তৃক অপব্যবহৃত হয়, সে টাকা মজলুমার স্ব উপার্জিত নহে, তাহা তাহার পূর্বপুরুষের সঞ্চিত, অর্থাৎ পুরুষেরই উপার্জিত। একজন পুরুষের সঞ্চিত ধন অপর পুরুষে ধ্বংস করে, ইহা বরং সহ্য হয়, কিন্তু ডেলিশিয়ার স্ব উপার্জিত টাকায় অপব্যবহার অসহ্য। এরূপ কাপুরুষতা ক্ষমাযোগ্য নহে। এ বিষয়ে মজলুমার তুলনায় ডেলিশিয়ার অবস্থা অধিক শোচনীয়। অথচ ইংরেজ সমাজ সভ্যতার দাবি করে। ইহাই কি সভ্যতা? ইহাই কি শিভালরি? ডেলিশিয়া বলিলেন, আমার একটি প্রতিমা স্বর্ণবেদিত স্থাপিত ছিল, অদ্য তাহা বেদীভ্রষ্ট হইয়াছে। মূর্তিটা এখনো ভাঙিয়া যায় নাই, কেবল ভূমিতলে পড়িয়া আছে। মূর্তির পতনের সহিত ডেলিশিয়ার প্রেমের মৃত্যু হইল। অদৃষ্টের কি নিদারুণ পরিহাস! ভাবিতে হৃদয় দ্বিধা হয়। কোথায় সে বিবাহের সামবাৎসরিক উৎসব? কোথায় এ প্রেমের সমাধি? লর্ড কার্লিয়ন প্রায় একটা রাত্রিতে বাড়ি ফিরিলেন। প্রায় সব কক্ষই অন্ধকার দেখিয়া ভারী বিরক্ত হইলেন। ডেলিশিয়ার অত্যধিক আদর যত্নে তিনি আদুরে হইয়া উঠিয়াছিলেন। এই সামান্য অবহেলায় তাহার মানহানি হইল যে। প্রতি রাত্রি তাহার অপেক্ষায় আলো জ্বালিয়া রাখা হইত। অদ্য অন্ধকার কেন? তিনি নিজেই টেলিগ্রাফে অপেক্ষা করিতে নিষেধ করিয়াছিলেন, সে কথা ভুলিয়া গেলেন। না, তাহার ভাবটা এই, আমি নিষেধ করিলেও ডেলিশিয়ার অপেক্ষা করা উচিত। তিনি ডেলিশিয়ার শয়নকক্ষের দ্বারে আঘাত করিয়া সারা শব্দ না পাওয়ায় বিরক্ত হইলেন। এত শীঘ্র ডেলিশিয়া ঘুমাইয়াছেন? তিনি সর্বদাই প্রভুর অপেক্ষায় বসিয়া থাকিতেন। অদ্য এই অনাদর কেন? তিনি অধীরভাবে পুনঃ পুনঃ দ্বারে আঘাত করিয়া স্পার্টান বিরক্তির সহিত উঠিয়া বলিল, গো। সে কর্ত্রীর শয়নকক্ষের বাহিরে শয়ন করিয়াছিল। তাহার বাকশক্তি থাকিলে বোধ হয় সে স্পষ্টই বলিত, পাজি, তুমি এখানে কেন? কর্ত্রী ঘুমাইতেছেন, তাহাকে বিরক্ত করিবার প্রয়োজন নাই, যাও তুমি জাহান্নামে। স্পার্টানের সেই অব্যক্ত গোঙানিতে সত্যই কার্লিয়নের যেন অপমান বোধ করিলেন। তিনি কুকুরকে ধমক দিয়া আপন কক্ষে চলিয়া গেলেন। অদ্য তাহার মনটা খারাপ ছিল। তিনি জুয়া খেলায় অনেক টাকা হারিয়াছেন। লা মেরিনাও ভালো ব্যবহার করে নাই। এখন ডেলিশিয়ার দুটি মধুমাখা কথা শুনিলে প্রাণটা শীতল হইত। তা ডেলিশিয়ার যে গাঢ় নিদ্রা। পরদিন প্রভাতে ডেলিশিয়া অশ্বারোহণে বেড়াইয়া আসিলেন। গৃহে ফিরিয়া শুনিলেন লর্ড তখনও নিদ্রিত। প্রাতঃকালীন মুক্ত বায়ুসেবনে তাহার মন প্রফুল্ল হইয়াছে। এখন মনে হইল বন্ড স্ট্রিক্টে মনিকার নিকট যে সংবাদ পাইয়াছেন তাহা দুঃস্বপ্ন মাত্র। প্রিয়জনের বিরুদ্ধে কোনো অপ্রিয় কথা সহজেই বিশ্বাস করিতে ইচ্ছে হয় না। লোকে যথাসাধ্য আত্মপ্রবঞ্চনা করিয়া সুখে থাকে। ডেলিশিয়া রমণী বৈত নহেন? লর্ড সম্মুখে আসিবা মাত্র ডেলিশিয়া সম্মতি বদনে অভিবাদন করিলেন। উইল, তুমি এতক্ষণে উঠিলে? গত রাত্রে অনেক বিলম্ব আসিয়াছিলে না? লর্ড কিন্তু এ কথায় সম্পূর্ণ সন্তুষ্ট হইতে পারিলেন না। তাহার মনে হইল অদ্য ডেলিশিয়ার কি যেন নাই। কেন? লর্ড সবিস্ময়ে ভাবিতে লাগিলেন, কেন? ডেলিশিয়া অতি সাবধানে দূরে দূরে থাকিতেছেন। কেন? ডেলিশিয়ার মৃদু হাস্যটুকুতে যেন প্রাণ নাই। যদিও তাহার ব্যবহারের কোনো ত্রুটি ধরা যাইতে পারে না, তবু ডেলিশিয়ার ভাবটা যেন প্রাণহীন বোধ হয়। লর্ড বলিলেন, ডেলিশিয়া, তোমার নতুন পুস্তকের কোন কোন অংশ বড়ই আপত্তিজনক হইয়াছে? গত রাত্রিরে একজন আমাকে এই কথা বলিতেছিল। ডেলিশিয়া জিজ্ঞেস করিলেন, কে সে? আমার রচনার অংশবিশেষ হয়তো তাহার কোনো ক্ষত স্থান স্পর্শ করিয়াছে। কার্লিয়ন। তিনি ফিট জহাফ, তাহাকে তুমি জানো। তিনি বলিয়াছেন যে তিনি তাহার ভগিনী দিগকে কিছুতেই তোমার পুস্তক পাঠ করিতে দিবেন না। তাহার কথা আমার বড় বিরক্তিকর বোধ হইয়াছিল।
মিস্টার কার্লিয়ন কথিত ফিট জহাফের কথাগুলি কি আমাদের সমাজের উক্তিরই প্রতিধ্বনি নহে? যে সকল পত্রিকায় উদারতা সূচক প্রবন্ধাদি প্রকাশিত হয়, সেসব কাগজ অন্তঃপুরে প্রবেশ লাভ করিতে পায় না। কেবল বঙ্গে নহে, সুদূর পশ্চিম দেশেও কোনো পত্রিকা যাহা অবলাদের জন্য প্রচারিত হইয়াছে এবং যাহার অধিকাংশ প্রবন্ধই মহিলা রচিত, অনেক পাঠক তাহাদের আত্মীয়া মহিলাদের দৃষ্টিগোচর হইতে দেন না। ক্ষমতা পুরুষের হাতে কিনা? ডেলিশিয়া উত্তরে কি বলিতেছেন তাহাও মনোযোগ পূর্বক শুনুন। তুমি তো আমার পুস্তক পাঠ করিয়াছ। কাপ্তেন ফিটজহাফ যে বিষয়ে আপত্তি করেন, সেরূপ কোনো কথা কি তুমি সে পুস্তকে দেখিয়াছ? লর্ড: এখন আমার ঠিক মনে হয় না। কাপ্তেন ফিটজহাফ অনেক দিনে সমাজের প্রকাশ্য নিন্দাপাত্র ছিলেন। তাহার কলঙ্কের কথা ডেলিশিয়া তুলিলেন, এবং তাহার ভগ্নীরাও সতী নহেন। এই কাপ্তেন আবার ডেলিশিয়ার গ্রন্থের নিন্দা করেন। যত বড় মুখ নয় তত বড় কথা। ডেলিশিয়ার নতুন পুস্তকের বিক্রয়লব্ধ 8,000 পাউন্ডের অর্ধেক লর্ডের নামে জমা করা হইয়াছে। ডেলিশিয়া যত টাকা প্রাপ্ত হইতেন তাহার অর্ধেক স্বামীকে দিতেন। সেই দিন অপরাহ্নে মিসেস ক্যাভেন্ডিশ ডেলিশিয়ার সহিত দেখা করিতে আসিয়া তাহাকে নৈশ ভোজনের এবং ভোজনান্তে সঙ্গীতালয়ে যাইবার নিমন্ত্রণ করিলেন। ইনি ডেলিশিয়াকে বাল্যকাল হইতে জানেন এবং তাহাকে কন্যার ন্যায় স্নেহ করেন। ডেলিশিয়া তাহার নিমন্ত্রণ সানন্দে গ্রহণ করিলেন। যেহেতু ব্যথিত হৃদয়ে নির্জনে দুশ্চিন্তার ভার বহন করা নিতান্ত অসহ্য, ভাবিলেন এই ছলে কতক্ষণ স্নেহময় বন্ধুদের সংস্রবে আত্মবিস্মৃত হইয়া থাকা যাইবে।